রবিনসন ক্রুসোর অ্যাডভেঞ্চার। মূল কাহিনী ড্যানিয়েল ডুফো। অনুবাদ শিবাজি দাস। আমি ইংল্যান্ডের ইয়র্ক শহরে ১৬৩২ সালে জন্মগ্রহণ করি। আমার বাবা ব্রেমেনে স্থানীয়, প্রথমে হুলে একজন বণিক হিসাবে বস্তি স্থাপন করেছিলেন, সেখানে তার ভাগ্য তৈরি করেছিলেন এবং পরে ইয়র্কে চলে যান, যেখানে তিনি একটি শান্ত জীবনযাপন করেছিলেন। সেখানে তিনি আমার মাকে বিয়ে করেছিলেন, যিনি রবিনসনের আত্মীয় ছিলেন এবং আমার মতে। আমি আমার নাম পেয়েছি, আমাদের শেষ নাম ছিল ক্রুজনার, কিন্তু যেহেতু নামগুলি ইংল্যান্ডে অনুবাদ করা হয় এবং পেঁচানো হয়, তাই আমাদের নাম ক্রুসো হয়ে গেল এবং আমি এখন সেই নাম লিখি। আমার দুই ভাই ছিল। আরেকজন ইংরেজ পদাতিক বাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ডানকার্কের যুদ্ধে পড়ে যান। অন্যটি ইতিমধ্যে পৃথিবীর উদ্দেশ্যে খুব কম বয়সেই বাড়ি ছেড়েছিল। আমি কখনই তার সম্পর্কে কিছু শুনিনি এবং আমাদের পিতামাতাও তারপরে তার সম্পর্কে কোনো তথ্য পাননি। পিতা, পুরানো জাতির লোকেরা, আমাকে মানে তাঁর তৃতীয় পুত্রকে, আমাদের রীতি অনুসারে শিক্ষিত করেছিলেন। তিনি আমাকে একজন আইনজীবী করতে চেয়েছিলেন, কিন্তু আমার মন ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সমুদ্রের কাছে কঠিনভাবে সমর্পিত হয়ে গেছে। আমি এমনকি আমার বাবার উপদেশ, আমার মায়ের প্রার্থনা বা আমার আত্মীয়দের সতর্কবার্তা শুনিনি। আমি ইতিমধ্যেই আমার রক্তে সেই কঠিন ভাগ্যের হাতছানি পেয়েছি, যা প্রতিরোধ ছাড়াই আমাকে কঠোর পরীক্ষার দিকে টেনে নিয়েছিল। আবার আমার বাবা আমাকে তার ঘরে ডেকে পাঠালেন, যেখানে তিনি তার কঠোর চিন্তা থেকে কোথাও পালাতে পারেননি। সেখানে তিনি সদয়ভাবে এবং একই সাথে আমার অদ্ভুত ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি আমাকে বেশ বিশ্বাসযোগ্য উপায়ে ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে শুধুমাত্র যারা আর্থিকভাবে খুব দরিদ্র এবং যারা খুব ধনী তারা অন্য দেশে অ্যাডভেঞ্চারে যাওয়ার চেষ্টা করে, সম্পূর্ণ ভিন্ন রাস্তা ধরে সম্পদ বা সম্মানের পাহাড়ে পৌঁছানোর জন্য তারা বাড়ি ছেড়ে নিজেদের দেশ ছেড়ে চলে যেতে চায়। আমার বাবার মতে এই ধরনের কোম্পানিগুলি আমার জন্য খুব সস্তা এবং খুব ব্যয়বহুল ছিল। তিনি বললেন, তোমরা মধ্যবিত্তের সন্তান, এবং আমি আমার দীর্ঘ জীবনে অনুভব করেছি যে মধ্যবিত্তই সর্বোত্তম। এর কঠিন প্রতিরোধ ও অনেক দুঃখ কষ্ট সহ নিম্নবিত্তের ভারী বোঝা নেই, এবং অন্যদিকে উচ্চশ্রেণীর অহংকার, উচ্চাকাঙ্ক্ষা এবং ঈর্ষার দ্বারা আবৃত নয়। এই মধ্যম রাজ্যের সুখকে সবাই ঈর্ষান্বিত করেছিল, এমনকি অনেক রাজা তার উচ্চ পদের জন্য ব্যথিত হয়ে ঠিক সেই মাঝখানে থাকার ভান করতেন। এর সুখও সেই জ্ঞানী ব্যক্তির দ্বারা প্রমাণিত যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, আমাকে দারিদ্র্য বা সম্পদ না দাও। তিনি ব্যাখ্যা করতে গিয়েছিলেন যে কিভাবে আমাকে অনিশ্চিত রুটির জন্য বিশ্ব বাজারে যেতে হবে না। তিনি নিশ্চিত করবেন যে আমি যে পেশার পরামর্শ দিয়েছেন তাতে কোনো সমস্যা ছাড়াই আমি স্নাতক হতে পারি। আমি বাড়িতে থাকলে তিনি আমাকে সাহায্য ও সমর্থন করার জন্য তার ক্ষমতার সবকিছুই করবেন, কিন্তু আমি যদি চলে যাই তবে তিনি কোনোভাবেই আমার পতনে অবদান রাখতে চান না। তাই তিনি ছিলেন। নেদারল্যান্ডসে যুদ্ধে যাওয়ার বিরুদ্ধে তার বড় ছেলেকে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন এবং যুদ্ধে নিহত হন। আমি না, বাবা শেষ পর্যন্ত বললেন, আমি আপনার জন্য প্রার্থনা করা বন্ধ করব না, তবে আমি বলি যে আপনি যদি আপনার উন্মাদ পরিকল্পনা বাস্তবায়ন করেন তবে ঈশ্বর আপনাকে তাঁর আশীর্বাদ দেবেন না, এবং কখনো কখনো যখন আপনি নিদ্রাহীন, অসহায় এবং অজ্ঞাত থাকবেন, তোমার এখনও মনে থাকবে তুমি বাবার উপদেশ প্রত্যাখ্যান করেছিলে। এবং আমার বৃদ্ধ বাবা এভাবে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। আমার বাবার গুরুতর সতর্কবাণী এবং আমার মায়ের পরামর্শ কিছুক্ষণের জন্য আমার ভ্রমণের ইচ্ছাকে সংযত করেছিল, কিন্তু 1 বছরও পেরিয়ে যায়নি এবং আমি ইতিমধ্যেই আমার উদ্দেশ্যকে কাজে লাগিয়েছি। দৈবক্রমে আমি একবার হালে গিয়েছিলাম। ওখান থেকে পালানো আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেটা যেভাবেই হোক ঘটেছে। সেখানে আমি আমার এক প্রাক্তন সহপাঠীর সাথে দেখা করি, যে তার বাবার জাহাজে লন্ডনে যাচ্ছিল। তিনি আমাকে সাধারণ নাবিক টোপ ব্যবহার করে প্রলুব্ধ করেছিলেন, আপনি বিনামূল্যে প্রবেশ করুন। এবং তারপরে আমার বাবা মায়ের অনুমতি না নিয়ে, এমনকি তাদের আমার চলে যাওয়ার কথা না জানিয়ে, ঈশ্বর এবং আমার বাবা মায়ের আশীর্বাদ ছাড়াই, এমনকি পরিণতি বিবেচনা না করেই তারা আমার কাছ থেকে কোনো বার্তা পাবে কিনা তা সম্পূর্ণভাবে সুযোগের উপর ছেড়ে দিয়েছিলাম। আমার কর্মের জন্য আমি আমার হাত চাপড়াই। তাই মহান সুখের একটি মুহূর্তে ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন।
আমি 1 সেপ্টেম্বর 1651 সালে জাহাজে প্রবেশ করি। একজন তরুণ অভিযাত্রীর দুর্ভোগ, আমি মনে করি, আগে শুরু হয়নি এবং আমার চেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে। হাওয়া উঠলে জাহাজটি সবেমাত্র বন্দর ছেড়েছিল। একটি রুক্ষ ফুলে উঠতে শুরু করে, এবং কিছুক্ষণ আগে আমি সমুদ্রে প্রথমবারের মতো অসুস্থ বোধ করতে শুরু করি। এবং সেখানে আমি আমার পাগলামি সম্পর্কে চিন্তা করতে গিয়েছিলাম। এটি একটি অবাধ্য পুত্রের জন্য স্পষ্টতই ঈশ্বরের শাস্তি। আমার বাবার কান্না এবং আমার মায়ের সতর্কবাণী এখন স্পষ্টভাবে মনে পড়েছিল এবং আমার বিবেক আমাকে তীব্রভাবে তিরস্কার করেছিল। সেই সময়ে এটি এখনও রেকর্ড উচ্চতায় পৌঁছায়নি, যেমনটি পরে হয়েছিল। বাতাস ধীরে ধীরে প্রবল ঝড়ে পরিণত হয়। আমার মতে প্রতিটি ঢেউ এতটাই ভয়ানকভাবে উঁচু ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে জাহাজটি তার কোলে বিধ্বস্ত হতে চলেছে। যতবার আমি ঢেউয়ের নিচে আঘাত করেছি, আমি ভেবেছিলাম আমি আর কখনো ক্রেস্টে পৌঁছতে পারব না। মৃত্যুর এই যন্ত্রণার মধ্যে আমি হাজার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি বেঁচে থাকতে যদি ঈশ্বর আমাকে শুকনো জমিতে অবতরণ করতে সাহায্য করেন, আমি সোজা বাড়ি ছুটে যাব এবং আর কখনো জাহাজে উঠব না। আমি বৃদ্ধের উচ্ছৃঙ্খল ছেলের মতো বাড়ি ফিরছি। এই জ্ঞানী এবং যুক্তিসঙ্গত চিন্তা ঝড় হিসাবে দীর্ঘস্থায়ী হয়। পরের দিন যতই বাতাসের প্রকোপ কমেছে, ততই আমি সমুদ্রে থাকতে অভ্যস্ত হয়েছি। সন্ধ্যায় বাতাস শান্ত হয়ে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল এবং বাতাসটি সবচেয়ে বিস্ময়কর ছিল। সূর্য তার সমস্ত মহিমায় সমুদ্রে অস্ত গেল এবং পরের দিন সকালে এটি ঠিক তেমনই দুর্দান্তভাবে উদিত হল। বাতাস খুব কমই সমুদ্রের চকচকে পৃষ্ঠকে সরিয়ে দিয়েছে। দৃশ্যটি ছিল সবচেয়ে কমনীয় যা আমার চোখের সামনে খোলা ছিল। আমি যখন সুন্দর সমুদ্রের দিকে প্রশংসা এবং বিস্ময়ের সাথে তাকাচ্ছিলাম, যেটি কেবল গতকালই এত উগ্র এবং ভয়ঙ্কর ছিল, আমার বন্ধু আমার কাছে এসেছিল। আচ্ছা বব, তুমি কেমন বোধ করছ? আমার মনে হয় গতকালের দমকা হাওয়ায় তোমায় একটু ভয় পাই, নাকি শুধুই ধ্বংস? আমি উত্তর দিলাম, এটি একটি ভয়ানক ঝড় ছিল। ওটা? ধিক তোমাকে, বালক বালক। জাহাজটি যখন দৃঢ় থাকে এবং আমরা খোলা জলে থাকি তখন এমন কিছুই নেই। কিন্তু তুমি এমন একটা কাঁকড়া। বাহিরে আসুন একটি ঘুষি তৈরি করি এবং সমস্ত ঝামেলা এবং পেট ব্যথা ভুলে যাই। দেখুন আবহাওয়া কত সুন্দর ছিল। তখন যা করা হয়েছিল, ঠিক নাবিকদের মতো। আর সেই রাতের নেশায় ডুবে গেলাম আফসোস আর তোবার সব অভিপ্রায়। দৃঢ় শপথ এবং দৃঢ় প্রতিশ্রুতি আবার পথ ছিল। আর তাই 5-6 দিন পর আমি আমার বিবেকের কণ্ঠস্বরকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিলাম। ষষ্ঠ দিনে আমরা ইয়ারমাউথের উপকণ্ঠে পৌঁছলাম। প্রতিকূল দক্ষিণ পশ্চিমী বাতাসের কারণে সেখানে আমাদের নোঙর ফেলে সপ্তম এবং অষ্টম দিন থাকতে হয়েছিল। এরই মধ্যে একটি ভালো বাতাসের জন্য অপেক্ষা করার জন্য অন্যান্য জাহাজের একটি পুরো গুচ্ছ নিউক্যাসল থেকে ঊর্ধ্বমুখী হয়ে এসেছিল। আমরা জোয়ার ভাটার সাথে বন্দরে পৌঁছানোর চেষ্টা করতাম, কিন্তু বাতাস আমাদের বিপরীতে, আমরা পৌঁছতে পারিনি। সর্বোপরি উলাপ্পা একটি মোটামুটি নিরাপদ জায়গা ছিল, তাই আমরা একটি নোঙরের সাহায্যে সেখানে ভেসে উঠলাম। যাই হোক, বাতাস ঝড়ে রূপান্তরিত হল এবং অষ্টম দিনের সকালে তা আবার তীব্র ঝড়ে ত্বরান্বিত হয়েছিল। দুপুরের দিকে ঢেউ ইতিমধ্যেই জাহাজের উপর আছড়ে পড়তে শুরু করে। নিশ্চিত হওয়ার জন্য ক্যাপ্টেন ধনুক নোঙর নামানোর নির্দেশ দেন। ঝড়ের প্রকোপ আরও ভয়ানক হয়ে উঠল। নাবিকদের মুখে আতঙ্ক ও বিস্ময় ফুটে উঠল। আমি শুনেছি যে ক্যাপ্টেন আমার পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বললেন, আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। প্রত্যেক মানুষ আমাদের এখানে হারাবে। কাছের দুজনের ভারী পণ্যবাহী জাহাজের মাস্তুল ছিঁড়ে গিয়েছিল। আমাদের নাবিকরা একে অপরকে চিৎকার করে বলেছিল যে আমাদের থেকে 1 মাইল দূরে আরেকটি জাহাজ ভেঙে পড়েছে। অন্য দুটি জাহাজ তাদের মাস্তুল হারিয়ে উপকূলে চলে গেছে। সন্ধ্যার শুরুতে সাথী এবং প্রথম সাথী ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিল যে গ্যালি মাস্ট কাটা ভালো হবে না। ক্যাপ্টেন তাতে রাজি হতেন না, কিন্তু প্রধান যখন আশ্বস্ত করলেন যে জাহাজটি অন্যথায় ধ্বংস হয়ে যাবে, অবশেষে তিনি রাজি হলেন। কুক মাস্টের পর মেইন মাস্টও কাটতে হতো। এটা বলার অপেক্ষা রাখে না যে আমি প্রথম অভিজ্ঞতার সুবাদে কতটা ভীত, এই সব দ্বারা কতটা আতঙ্কিত ছিলাম।
মৃত্যুর ভয়ের চেয়েও অনেক বেশি। আমি এই চিন্তায় উদ্বিগ্ন হয়েছিলাম যে আমি আমার সাম্প্রতিক ভালো উদ্দেশ্যগুলিকে এতটাই নির্মমভাবে পরিত্যাগ করেছি। এবং ঝড়টি এত প্রচণ্ডভাবে গর্জন করেছিল যে আপনি যা খুব কমই দেখেন তা আমি দেখতে পেয়েছি। ক্যাপ্টেন, ফোরম্যান এবং কয়েকজন নাবিক তাদের হাঁটু গেড়ে প্রার্থনা করছিল, এই ভয়ে যে জাহাজটি যে কোনো মুহূর্তে সমুদ্রের তলদেশে ডুবে যাবে। মধ্যরাতে একজন নাবিক জানিয়েছিলেন যে জাহাজটি একটি ফুটো হয়ে গেছে, হোল্ডে ইতিমধ্যে 4 ফুট জল ছিল। পুরো জনতা পাম্পে ছুটে গেল, আমাকেও সেই চাকরিতে বাধ্য করা হয়েছিল এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন জরুরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। যখন আমি এর অর্থ বুঝতে পারিনি, তখন আমি ভেবেছিলাম জাহাজটি দুটি ভেঙে গেছে এবং আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ভেঙে পড়েছিলাম। ঝড় একটু দুর্বল হতে লাগল, কিন্তু জল জাহাজে এত জোরে ঢেলে দিল যে বন্দরে পৌঁছানোর আর আশা রইল না। দুর্দশার শটগুলি এখনও গুলি চালানো হয়েছিল। শেষ অবধি আরেকটি হালকা জাহাজ, যা আমাদের কাছে ভেসে যাচ্ছিল, আমাদের দিকে একটি নৌকা চালু করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তার পক্ষে আমাদের জাহাজের পাশে যাওয়া অসম্ভব ছিল। নোঙর বয়সহ একটি দড়ি অবশেষে আমাদের কাছ থেকে নৌকায় নিক্ষেপ করা হয়েছিল। অর্সম্যানরা এটিকে ধরে ফেলল এবং এইভাবে নৌকাটিকে জাহাজের পাশে আনা হল। তারপরে আমরা সবাই নৌকায় উঠলাম। যাই হোক, যেহেতু এখন আর যে জাহাজ থেকে আমাদের কাছে সাহায্য পাঠানো হয়েছিল সেখানে পৌঁছানো সম্ভব ছিল না, তাই বাতাস এবং ঢেউয়ের উপর নির্ভর করে তীরের দিকে নৌকা চালানোর চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তীরে ভেঙে গেলে নৌকা প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দেন ক্যাপ্টেন। পারাক্রমে রোয়িং করে পাড়া করে ঢেউকে নৌকা নিয়ে যেতে দিয়ে আমরা অবশেষে উইন্টারটন কেপের কাছে উপকূলের কাছাকাছি চলে এলাম। আমরা সবে মাত্র 1 ঘন্টার জন্য নৌকায় ছিলাম যখন আমরা ইতিমধ্যেই আমাদের জাহাজকে সমুদ্রে ডুবে যেতে দেখলাম। আমরা যখন অ্যালোনহার্জোতে উঠলাম, আমরা দেখলাম পুরো একদল লোক দৌড়াচ্ছে।